বলো 1 নম্বর কোশ্চেনে চলে আসো। হুইচ অফ দ্য ফলোইং কজেস ডিক্রিজ ইন পার ক্যাপিটা ডিমান্ড? বলো পার ক্যাপিটা কনজাম্পশন বা পার ক্যাপিটা ডিমান্ড ডিক্রিজ করবে কোনটা? মিটারিং সিস্টেম ইউজ করলে, গুড কোয়ালিটি ওয়াটার সাপ্লাই দিলে, বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ পিপল হলে? মানে বুঝতেই পারছো যে আমাদের যেটা যে এলআইজি, এমআইজি, এইচআইজি যে গ্রুপ থাকে, তাহলে বেটার লিভিং স্ট্যান্ডার্ড হলে সেক্ষেত্রে, নাকি হটার ক্লাইমেট হলে, কোন কন্ডিশনে পার ক্যাপিটা ডিমান্ড কমবে? কমেন্টে জানাও। এ বলেছে, সবাই বলেছে মিটার ইউজ করো তাহলে অপচয় লোকে কম করবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে পার ক্যাপিটা কনজাম্পশনটা কি হবে? কমবে, লসটা কমবে। ঠিক আছে, টাকা দাও জল নাও, যত জল ব্যবহার তত পেমেন্ট করো, তাহলেই হবে। বেশ, পরের পয়েন্টে যাই তাহলে। বাকি তিনটে কি হচ্ছে দেখো, বি, সি, ডি, এইগুলো সবই অপশন হচ্ছে যে পার ক্যাপিটা ডিমান্ডকে ইনক্রিজ করে দেবে। যে যদি বাজে কোয়ালিটির জল হয়, আমি তো বলবো যে ধর এর থেকে আমার সাবমার্সিবলে ভালো জল ওঠে, তাহলে আমি ওই জলটা নিতে যাব না, তাহলে সেই ক্ষেত্রে কমতো। যদি ব্যাড কোয়ালিটি ওয়াটার বলতো, বেটার স্ট্যান্ডার্ড না বলে এখানে যদি লোয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং বলতো তাহলে ইনক্রিজ হতো। কোল্ডার ক্লাইমেট যদি বলতো তাহলেও ইনক্রিজ হতো। কিন্তু এখানে এই তিনটে যা বলা আছে তাতে করে কি হচ্ছে, সরি ডিক্রিজ হতো ওই সব এর উল্টো গুলো বললে। এখানে যে তিনটে বলা আছে সেটা হলে কি হবে, এটা ইনক্রিজ যদি থাকতো তাহলে এই তিনটে দিয়ে আমি বলতাম অল অফ দ্য অ্যাবভ, তাহলে তখন অল অফ দ্য অ্যাবভ হলো। শ্রাউডিং প্রোভাইডেড ইন, বলো কি মারবো? শ্রাউডিং, বোল্ডার প্যাকিং করি না আমরা? কি করছি আমরা? প্রথমে কি করি, যেমন পাইলিং এর ক্ষেত্রে আমরা দেখেছি একটা কেসিং থাকে, এখানেও আমরা কি করি, একটা কেসিং থাকে। একটা কেসিং পাইপ থাকবে, আর তার ভিতরে আরেকটা সলিড পাইপ, দুটোই সলিড পাইপ। এবার দেখা যাচ্ছে যে এই যে ভিতরের যে পাইপটা, এই কিন্তু অ্যাকচুয়ালি বেল প্লাগ দিয়ে ধরো মাটির নিচে আমি টিউবওয়েল বসিয়েছি। এবার এই জায়গাতে দেখা যাচ্ছে আমার কি আছে, এরকম স্লট আছে, জলটা এখান দিয়ে পেনিট্রেট করবে এই টিউবের মধ্যে, এবং উপর থেকে আমরা ভেতর থেকে কি করব, সাবমার্সিবল বলছি, আমরা পাম্প করে তুলে নিতে পারি। ধরো একটা ওয়াটার টেবিল আছে সামথিং, যে কোনো একটা ডেপথে। তো দ্যাট ইজ হচ্ছে, এটা হচ্ছে স্লটেড টাইপ। যদি এখানে চায়ের ছাঁকনির মতন এরকম নেটের মতন লাগানো থাকতো তাহলে সেটাকে আমরা বলি স্ট্রেনার। আর যখন আমরা এরকম ছোট ছোট হোলস দেখতে পাই তখন তাকে আমরা বলি স্লট। তো এই ক্যাভিটি টাইপ টিউবওয়েলটা কি হয়, এইটা মনে করো কোনো ক্লে লেয়ার যদি থাকে, ধরো এখানে কি দেখাবো, এটা ধরো গ্রাউন্ড লেভেল, এইখানে ধরো আমার কোথাও অ্যাকুইফার আছে কিন্তু সেটা ক্লে লেয়ারের মধ্যে, তখন কি করা হয়, এটা ডিরেক্টলি বোর করা হয়। বোর করে ভিতর থেকে কি করতে হয়, পাম্প করে বের করতে থাকে। পাম্প করে বের করছি, পাম্পিং করে বের করতে 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 কি হবে, এখানে যে কাদা মাটি জল যেটা আছে সেইটা বেরোতে থাকে। হওয়ার পরে এইখানে দেখা যায় এরকম একটা হেমিস্ফেরিক্যাল একটা শেপ তৈরি হয়ে গেছে, যে মালটা অলরেডি বেরিয়ে গেছে। এবং এখানে এই গ্রাউন্ড ওয়াটার, ধরে নাও গ্রাউন্ড ওয়াটার যদি যে কোনো একটা জায়গায় তুমি ধরতে পারো, যে ধরে নিতে পারো যে গ্রাউন্ড ওয়াটার আছে তোমার এরকম কোনো জায়গা, ধরো গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে, তখন কি হবে, এখান থেকে যখনই তুমি পাম্প করবে, এই যে পুলটা রয়েছে এটা একটা ক্লিয়ার ওয়াটার একটা পুল তৈরি হয়ে গেছে। পাশে এরিয়াটায় কিন্তু এখানে ক্লে রয়েছে, এদিকে ক্লে রয়েছে। ক্লেই জায়গায় যখন আমরা হোল করলাম, বোর করলাম, পাম্পিং করতে থাকলাম, আর এম রিটার্ন মাড সার্কুলেশন যেরকম হয় করতে 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 এখানে কি হয়, একটা ক্লিয়ার ওয়াটার রিজার্ভারের মতন তৈরি হয় হেমিস্ফেরিক্যাল শেপে। কেসটা বোঝা গেল? এবার এখান থেকে যখন আস্তে 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 এই নোংরা জলটা উঠে গেল, কাদা মাটি এই সমস্ত, ধীরে ধীরে যখন এখানে ওয়াটারটা ক্লিয়ার ওয়াটার হয়ে গেল, তখন এখান থেকে যে ইনটেকটা আমরা পাবো সেটাকে আমরা কালেক্ট করতে পারি। তো এইটা আমরা ক্লেই সয়েলের ক্ষেত্রে ক্যাভিটি করি, মানে যখন কোয়েসিভ সয়েল বা ক্লেই সয়েল বলবে সি আছে, তখন সি ক্যাভিটি এই কথাটা আসবে, মানে এখানে একটা ক্যাভিটি তৈরি হলো, সেখানে জলটা এসে এই এখান থেকে জল যেই তুলে নেবে, এখানে কি হবে, এখানে পাইপের মধ্যে ধীরে ধীরে এখানে ছিল, এখান থেকে এখানে নেমে আসছে, কিন্তু সাইড ওয়াইজ আমাদের ফ্লোটা চলতে থাকবে। ঠিক আছে, সেই জলটা এখানে জমা হবে, আবার কালেক্ট করতে পারবো। এটা ছিল ক্যাভিটি টাইপ। স্লটের ক্ষেত্রে কি করা হচ্ছে, যখন এখানে দেখো কোনো স্টেনার বা স্লট নেই, এটা কিন্তু ওপেন হোল, একটা ওপেন পাইপ জাস্ট, হ্যাঁ, দুমুখ খোলা এরকম একটা ওপেন পাইপ, এখানে পাম্পিং করলেই জল আসবে। এখানে কি আসছে, স্লট। এবার এই কেসিং পাইপটা এইটার ভিতর দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি জলটা ওয়াটারটাকে বের করবো কিন্তু
এইটার ছোট পাইপটার মধ্য দিয়ে। বাইরে পাইপটা বসিয়েছি কি কারণে, বাইরের ভিতর দিয়ে কি করব আমরা, এখান থেকে গ্র্যাভেল ঢেলে দেব। কি করব, গ্র্যাভেলস ঢেলে দেব। গ্র্যাভেলস গুলো কি হবে, এখান দিয়ে যখন ঢালবো, এইটা যখন নিচে আসবে তখন এখানে এসে কি করবে, এরকম ভাবে জমা হয়ে যাবে। এইটাকে আমরা বলি শ্রাউডিং বা গ্র্যাভেল প্যাকিং। এই গ্র্যাভেল প্যাকিংটা করার ফলে কি হবে, এই অ্যাকুইফারের মধ্যে যে জলটা এখন স্লট গুলো দিয়ে ঢুকবে, ধরো আমার এখানে কি আছে, অ্যাকুইফার। অ্যাকুইফার মানে কি শুধু ওয়াটার থাকবে না, তা নয়, স্যান্ড গ্র্যাভেল মিক্স, এর মাঝখানে যে ভয়েড রয়েছে তার মধ্যে অ্যাকচুয়ালি ওয়াটারটা থাকে। কিন্তু এখান থেকে ওয়াটারটা খুব ইজিলি ড্রেন হতে পারে এবং সেটাকে আমরা ইজিলি এক্সট্রাক্ট করতে পারি, তখনই তার নাম আমরা বলছি অ্যাকুইফার। যদি সেটা উপর নিচে কোনো রক লেয়ার বা ইম্পারমিয়েবল লেয়ারের মধ্যে যদি আবদ্ধ থাকে তখন তাকে আমরা কনফাইন্ড বলি। আর ফার্স্ট গ্রাউন্ড লেভেল থেকে ধরো, এটা ধরো আমার গ্রাউন্ড লেভেল, এই গ্রাউন্ড লেভেল থেকে এতটুকু মাটি কাটলেই দেখবো একটা ওয়াটার টেবিল পাচ্ছি, এটাকে বলা হয় GWT, গ্রাউন্ড ওয়াটার টেবিল। এটা অ্যাকুইফারের জল নয়। কারণ হচ্ছে যে এইখানে তুমি ধরো বৃষ্টি পড়লো, ড্রেন উপচে গেল, সব জলই কি হবে এখানে পার্কোলেট হয়ে গিয়ে আগে কাকে মিট করবে, গ্রাউন্ড ওয়াটার টেবিলকে। তাহলে এইটাকে তখন আমরা এই ফার্স্ট রক লেয়ারের উপরে তখন আমরা বলি আনকনফাইন্ড অ্যাকুইফার। আর যদি দুটো রকের মাঝখানে যদি আবদ্ধ থাকে তখন তার নাম কনফাইন্ড অ্যাকুইফার। ঠিক, এবার এই গ্র্যাভেল প্যাকিং এর ফলে কি হলো, যখন এখান থেকে আমি পাম্প করে জলটা উপরে তুলছি, তখন এখান থেকে যে জলটা পেনিট্রেট হয়ে এই যে স্লট দিয়ে ঢুকবে, সাকশন হচ্ছে ভিতরে, তখন এখান থেকে জলটা ড্র করবে। এই ড্র করার সময় যাতে পার্টিকেল গুলো এখানে গ্র্যাভেলের মধ্যে আটকে যেতে পারে, তারা যেন স্লটের ভেতর ঢুকে না যায়, সেইটার জন্য আমরা কি করছি, গ্র্যাভেল দিয়ে একটা প্রিভেন্টিভ মেজার নিচ্ছি, যে যাতে করে চোক না হয়ে যায় স্লট গুলো। ঠিক আছে, তাহলে শ্রাউডিং আমরা প্রোভাইড করি কিসের জন্য, স্লটের টাইপ টিউবওয়েলের জন্য। ইন্ডিয়াতে যদি বলে মোস্টলি ইউজ কি হয়, তাহলে বলবো স্টেনার টাইপ। ক্লেই সয়েলের ক্ষেত্রে কোনটা, তাহলে তখন বলবো ক্যাভিটি টাইপ। স্টেনারের ক্ষেত্রে দেখো, আচ্ছা আমাকে বলো তো, আমি যদি তোমাকে বলি যে কোর্স স্যান্ড আর ফাইন স্যান্ড দু রকম অ্যাকুইফারের মধ্যে পাওয়া যাচ্ছে, দুটো অ্যাকুইফার আছে সেপারেট, একটা অ্যাকুইফারের মধ্যে কি রয়েছে, কোর্স স্যান্ডের উপস্থিতি রয়েছে, আর একটা অ্যাকুইফারের মধ্যে ফাইন স্যান্ডের উপস্থিতি রয়েছে। তাহলে ক্লেই নয়, তাহলে ক্যাভিটি টাইপটা হবে না। এবার তুমি আমাকে বলো ফাইন স্যান্ড আর কোর্স স্যান্ড, তাহলে তুমি স্টেনার টাইপ কোনটায় দেবে আর স্লটেড টাইপ কোনটায় দেবে, কমেন্টে জানো। বিষয়টা তুমি ভাবছো যে স্টেনারের ফুকোগুলো ছোট ছোট, তাহলে ওখানে ফাইন স্যান্ডে ওটা আটকে দেবে ফাইন স্যান্ডকে, না তা নয়। স্টেনার পাইপটা যদি ফাইন স্যান্ড স্টেটাতে থাকে, মানে অ্যাকুইফার যেখানে আছে সেখানে যদি ফাইন স্যান্ড পাওয়া যায় জলের সাথে, সেখানে যদি আমি স্টেনারকে যদি ইনসার্ট করি, সেখান থেকে যখন সাকশন করব, তখন ফাইন স্যান্ড গুলো স্টেনারের গায়ে গায়ে এসে কি হবে বলতো, আটকে গিয়ে চোক করে দেবে। স্টেনার মানে লম্বা কাটাটা নয়, স্টেনার মানে হচ্ছে যে এইটা স্লটেডটা, স্টেনার মানে এটা লম্বা কাটাটা তো স্লটেড। স্টেনার মানে লম্বা কাটা, কাটা কাটা আছে, ওটাকে স্টেনার বলে নাকি? যেটা নেটের মতন আছে ওইটা স্টেনার। হ্যাঁ হ্যাঁ, এইটা যখন করছি স্লটেড, তখন এখানে ফাইন স্যান্ড যদি থাকে তখন আমরা স্লটেড করছি। ফাইন স্যান্ড যদি থাকে, সেইটাই যখন এখানের মধ্যে দিয়ে যখন জলটা এখানে পেনিট্রেট হতে চাইবে, এই গ্র্যাভেলস এর ফাঁকে ফাঁকে আটকে যাবে, ও স্লট অব্দি যেতে পারবে না। ওই ফাইন স্যান্ডটা যাতে ঢুকে পড়তে না পারে, স্লট ফাইন স্যান্ডে প্রথম কথা স্টেনার দিলে স্টেনার জ্যাম হয়ে যাবে, সেজন্য কোর্স স্যান্ড যেখানে পাবো সেখানে স্টেনার হলো। তাহলে এখন ফাইন স্যান্ড আছে, স্টেনার দিলে তো জ্যাম হবে, কি করলাম, স্লট দিলাম। এবার স্লট দিলে তো বলবে আরো বালি ভেতরে ঢুকবে, আরো বড় বড় ফুটো, তাহলে তখন কি করলাম, এটাকে গ্র্যাভেল দিয়ে প্যাকিং করে দিলাম, তারই নাম হচ্ছে শ্রাউডিং। ক্লিয়ার হলো? 20 বলো। সেটলিং ভেলোসিটি অফ এ পার্টিকেল ইন এ সেডিমেন্টেশন ট্যাঙ্ক ইনক্রিজেস ইফ। সেটলিং ভেলোসিটি সেডিমেন্টেশন ট্যাঙ্কে ইনক্রিজ করবে কি হলে? পার্টিকেল সাইজ বলছে ডিক্রিজ হয়ে যায়, সারফেস এরিয়া অফ ট্যাঙ্ক ইনক্রিজ হয়ে যায়, ডেপথ অফ ট্যাঙ্ক ডিক্রিজ হয়ে যায়, নান অফ দ্য অ্যাবভ। বলো 20 কোশ্চেনটা। সেটলিং ভেলোসিটি বাড়বে কি হলে? একটা পার্টিকেল যে ভেলোসিটিতে সেটেল ডাউন হচ্ছিল সেডিমেন্টেশনের সময়, সেটা বাড়বে কি হলে?
অর্ক কি বলছে, সারফেস এরিয়া অফ ট্যাঙ্ক ইনক্রিজ করলে, সারফেস এরিয়া অফ ট্যাঙ্ক যদি ইনক্রিজ করি তাহলে আগের দিনে কি পড়েছি, সারফেস এরিয়া অফ ট্যাঙ্ক যদি বাড়াই তাহলে সেই ক্ষেত্রে এফেক্টিভ সেডিমেন্টেশন হবে, মানে আরো অনেক ছোট ছোট পার্টিকেলেরও সেডিমেন্টটা ওখানে পড়ে যাবে, সে সেটেল ডাউন হতে পারবে। এইটা পড়িয়েছিলাম। সারফেস এরিয়ার সাথে সেটেলিং ভেলোসিটির সম্পর্ক নেই এটাই বলেছিলাম। স্টোকস লয়ে কোথাও সারফেস এরিয়া ছিল না সেটলিং ভেলোসিটিতে, মনে করে দেখবে। তাহলে কি মারবো এখানে, কি মারবো, স্টোকস লটা মনে রাখতে হবে, তবে এইটা অ্যান্সার করা যাবে। ডি হবে তাই না, স্টোকস লটা মনে রাখতে হবে, বিএস সমান জি বাই 18 এস মাইনাস 1 ডি স্কয়ার বাই ভিসকোসিটি, মনে পড়ছে? একটা কোশ্চেন ছিল, পেরিনিয়াল রিভার বেড কি গ্রাউন্ড ওয়াটারের সাথে কানেক্টেড থাকে? সে তো থাকবেই, যেখানে যদি পেরিনিয়াল রিভার যদি থাকে সে তো থাকবেই। এখানে কেসটা কি হবে বুঝতে পারছো? গামা বা মিউ যা লিখবে, ভিসকোসিটি। তাহলে এখানে ডি, তাহলে দেখো পার্টিকেল সাইজ ডি বাড়লে ডি স্কোয়ারের সাথে ভিএস বাড়বে, ভিএস ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার। তাহলে যদি ওটা ইনক্রিজ করতে হয় এটাও ইনক্রিজ হতো, তাহলে এটা হলো না। সারফেস এরিয়া অফ ট্যাঙ্কের গল্প এই ফর্মুলায় নেই, ডেপথ অফ ট্যাঙ্কের গল্প এই ফর্মুলায় নেই। দেবাশিসের কোশ্চেনটা আসি, ধর এটা গ্রাউন্ড লেভেল, ধর এটা আমার কোনো একটা রিভার বেড, এবার মনে কর রিভার এখানে জল আছে, এখন অ্যাট প্রেজেন্ট এখানে জল আছে, তাহলে সারাউন্ডিংস এর দুদিকে কি হবে? এখানে যদি আমার দেখা যায় যে আমি এখান থেকে একটা বোরিং করেছি, নদীর জাস্ট একটু ধারেই আমি এখানে বোরিং করেছি, তাহলে এখানে যে লেভেলে জল পাবো তার মানে রিভারের সাথে সেটা অলমোস্ট কাছাকাছি আছে। এটা ধরো স্টেবল কন্ডিশন, এটাই গ্রাউন্ড ওয়াটার টেবিল। চেষ্টা বোঝাতে পারলাম? এবারে ধরো বৃষ্টি হলো, বৃষ্টি হলো বা ধরো নদীতে জল আসছে কম, প্রথমে ধরো শুকিয়ে গেছে, এইটুকু জল হয়ে গেছে, এখন জাস্ট এইটুকু জল আছে, ব্লু পোর্শনটায় জল আছে। রিভারের জলটা যদি আগে তাড়াতাড়ি কমে যায় তাহলে এখন এখানে গ্রাউন্ড ওয়াটার টেবিল উপরেই রয়ে গেছে, এটা নিচে চলে গেছে, তাহলে এখন কি হবে, এই ভিতরে ভিতরে মাটির মধ্যে দিয়ে ইন্টারফ্লো বা একে বলি আমরা ইনফ্লুয়েন্স স্ট্রিম, সাবসারফেস রান অফ, যা খুশি বলতে পারো, তখন এদিক থেকে এদিকে জল যাবে, এদিক থেকে এদিকে জল আসবে, আনটিল যতক্ষণ না এই দুটো আবার মোটামুটি একটা সেম লেভেলে আসে। আবার দেখা গেল ব্যাপক বৃষ্টি হয়েছে রিভারে, আপস্ট্রিম সাইডে জল এখানে উঠে গেছে, তাহলে জল তো রিভারে উঠে গেল, এখানে তো ছিল এখানে, তাহলে তখন এদিক থেকে এদিকে এগেন ইনফ্লুয়েন্স স্ট্রিম ইন্টারফ্লো চলতে থাকবে আনটিল যতক্ষণ এই দুটো ব্যালেন্স আসে। কেসটা বোঝা গেল? এটা পেরিনিয়াল রিভার কি ইনান্ডেশন রিভার তার সাথে রিলেটেড নয়, এটা যে কোনো রিভারের ক্ষেত্রেই এই কন্ডিশনটা খাটছে। যখন রকি এরিয়াতে আছি তখনকার কথা বলছি না আমি, এটা অ্যালুভিয়াম স্টেজে এসে বলছি। হলো, তাহলে এখানে মারবো ডি 20। বেস্ট প্রসেস অফ ডিসইনফেকশন অফ পাবলিক ওয়াটার সাপ্লাই ইজ বাই, পাবলিক ওয়াটার সাপ্লাইয়ের জন্য বেস্ট মেথড জিজ্ঞেস করেছে, বেস্ট দেখি ফট করে মেরে দেবো না বয়লিং, না পাবলিক সাপ্লাই দেবো, তার জন্য বেস্ট মেথড ক্লোরিনেশন, বি কারেক্ট আছে। বাড়ির জন্য যদি আমাকে বলতো তাহলে আমি কি মারতাম, তখন তখন বয়লিং মারতাম, বাড়ির ক্ষেত্রে ইউজ করবো বলছি, তাহলে আমি কি করবো, জল ফুটিয়ে নেব, ডিসইনফেকশন হয়ে যাবে। বর্ষাকালে সবাই বাড়িতে জল ফুটিয়ে খায়, অনেকেই জল ফুটিয়ে খায়, ফিল্টার আসার আগে তাই করা হতো। The entry of foul smelling gases into the house coming from sewer can be prevented by providing water seal for all fixture, providing water seal for all fixture and a vent pipe in the plumbing system, providing sufficient vent pipe in the plumbing system, দিতে বলছে এক্সস্ট ফ্যান। কি করবো বলো, মানে ওয়াটার সিল দেবো সব ফিক্সচারে, সাথে আবার কি করবো, ভেন্ট পাইপও লাগাবো, এটাই মারবো, তাই তো?
বি 50B বলছে, হ্যাঁ ঠিক আছে। The trap used for a water closet is called, একটা ওয়াটার ক্লোজেটের জন্য যে ট্র্যাপটা ইউজ করি সেই ট্র্যাপটার নাম কি? দেখো ওয়াটার ক্লোজেটের জন্য আগেও বলেছি পি ট্র্যাপ, কিউ ট্র্যাপ, এস ট্র্যাপ যাই দিত অপশন দিতে আমি সেইটাই মারতাম, কারণ গালি ট্র্যাপ, ইন্টারসেপ্টিং ট্র্যাপের সেপারেট ফাংশন আমরা পড়েছি, অ্যান্টি সাইফন ট্র্যাপের আলাদা ফাংশন আমরা পড়েছি। ওয়াটার ক্লোজেট সেইটা আমার পি কিউ এস যাই দিক না কেন, তাহলে আমি ওইটা পি ট্র্যাপ বা কিউ ট্র্যাপ বা এস ট্র্যাপ আমি যে কোনো একটা মারতে পারি ওই তিনটার মধ্যে। এইটা যখন বললাম যে এই যে পি ট্র্যাপটা সেট করব কার সাথে, তার মানে আমাকে সয়েল পাইপের সাথে সেট করতে হবে। তাহলে সয়েল পাইপটাকে কিভাবে বের করছি আগেও বলেছি, আরেকবার রিমাইন্ড করাচ্ছি। দেখো যদি আমার এটা ফ্লোর হয়, দেখা গেল যে আমাকে এইভাবে এইভাবে সিলিং ফুটো করে দিয়েছি। কি করেছি? সিলিং ফুটো করে দিয়েছি, নিয়ে আমি সয়েল পাইপকে নিচে নামাচ্ছি। দেখো বাথরুমের ভেতর দিক থেকেই সয়েল পাইপটা নিচে নেমেছে দেখতে পাচ্ছি। তাহলে যদি এরকম ভাবে কানেকশন করতে হয়, এটা কি, এটা আরসিসি স্ল্যাবটা ছিল আমার, আরসিসি স্ল্যাবের সিলিং ফুঁকো করে তখন নামাচ্ছি, তখন আমার এখানে কি লাগবে? এখানে এস ট্র্যাপ লাগবে। বুঝতে পারছো কেসটা? তখন এখানে কি ট্র্যাপ দিলাম? এটা কি ট্র্যাপ? এস ট্র্যাপ দিলাম। এই সেম কেস করতাম যে এখানে বাথরুমে, তার মানে এখানে কি হলো? বাথরুমের ওয়াল কাট হলো না, বাথরুমের ফ্লোর থেকে কাট করে যখন ওয়াটার ক্লোজেট সেট করছি তখন আমরা এস ট্র্যাপ ইউজ করব। আর যখন এই কন্ডিশনটাই আমি বলে দিলাম যে না আমার এটা ওয়াটার ক্লোজেট আছে, এবার এখান থেকে আমাকে কি করতে হবে? নিয়ে যে আমার দেওয়াল যেটা আছে, যেটা দেওয়াল আছে, তাহলে এটা পি ইউজ করতে পারি। আর পি এর বদলে যদি এইটা একটু এরকম টিল্টেড থাকে তখন এটাকে বলছি কিউ ট্র্যাপ। বাট বোথ কি ফাংশন করছে? যদি আমার এটা ওয়াল ছিল বাথরুমের, সেই বাথরুমের ওয়ালটাকে কিন্তু কাট করে এই পাইপ লাইনটা বাইরে যাচ্ছে, সয়েল পাইপ সেখান থেকে নিচে নেমে যাবে। কেসটা বলতে পারলাম? সয়েল পাইপ এখান থেকে নিচে চলে যাবে, তার মানে এখানে ফ্লোর পাংচার করার কোনো কেস নেই, সেখানে পি অথবা কিউ ট্র্যাপ লাগে। আর যেখানে ফ্লোর পাংচার করে আসবে সেখানে আমার এস ট্র্যাপ লাগবে। কেসটা বোঝা গেল? ওয়াল পাংচার করলে পি কিউ ট্র্যাপ, আর যদি ফ্লোর পাংচার করে তাহলে সেই ক্ষেত্রে এস ট্র্যাপ। এবার অ্যান্টি সাইফোনেজ পাইপটা এইখানে দেওয়া থাকে, তাই না? উপরের দিকে লাগানো থাকে। এইখানে লাগালে এখানে লাগাতে হবে, এখানে লাগাতে হবে অ্যান্টি সাইফোনেজের কানেকশনটা। টপ অফ পি ট্র্যাপ এরকম মারি তখন। তাহলে অ্যান্টি সাইফোনেজ পাইপ ইজ কানেক্টেড টু টপ অফ পি ট্র্যাপ। একটু আগে এঁকে দেখালাম, আগের দিনে বিষয়টা বলেওছি। অ্যান্টি সাইফোনেজ পাইপ নিয়ে কি কেস সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও দিয়েছি, দেখবে ফুল কোর্স থেকে কাটিং। যারা অনলি ক্র্যাশ কোর্সে আছো তারা ভিডিওটা একবার দেখবে, অ্যান্টি সাইফোনেজ পাইপটা ওখানেও বলেছি। 65 বলো, ট্রিটিং দ্য সুয়েজ অফ এ লার্জ সিটি ইউ উইল রেকমেন্ডেড। ট্রিটমেন্ট করছি সুয়েজের একটা বড় শহরের জন্য, কি রেকমেন্ড করব? সেডিমেন্টেশন ট্যাঙ্ক, অ্যাক্টিভেটেড স্লাজ ট্রিটমেন্ট consisting IMHOP tank with loaded trickling filter. A loaded trickling filter large সিটিতে হবে না, বি বাদ। সেডিমেন্টেশন উইথ হাই রেট ট্রিকলিং ফিল্টার। দেখো অপশন এও হতে পারে, অপশন সিও হতে পারে। এবার আমাকে দেখতে হবে যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক দুটোতেই নিয়েছে, ওখানে অ্যাক্টিভেটেড স্লাজ আর এখানে হাই রেট ট্রিকলিং ফিল্টার, দুটোর মধ্যে কার এফিসিয়েন্সি বেশি? কি মারবো তাহলে 65 এ? অ্যাক্টিভেটেড স্লাজ মারবো নাকি হাই রেট ট্রিকলিং মারবো? কি মারবো? 65 sedimentation tank and activated sludge treatment plant. 76 এ আসি। সেলফ ক্লিনজিং ভেলোসিটি ইজ, সেলফ ক্লিনজিং ভেলোসিটি কাকে বলবো? মিনিমাম ভেলোসিটি অফ ফ্লো রিকোয়ার্ড টু মেনটেন এ সার্টেন অ্যামাউন্ট অফ সলিড ইন দ্য ফ্লো। হ্যাঁ, সার্টেন অ্যামাউন্ট অফ সলিড থেকে যাবে ফ্লোর মধ্যে। The maximum velocity of flow required to maintain a certain amount of solid, আবার certain amount of solid in the flow. Such flow velocity as would be sufficient to flush out any deposited solids in the sewer. এটা ঠিক আছে মনে হচ্ছে। Such flow velocity as would be sufficient to ensure that
সুয়েজ ডাজ নট রিমেন ইন দ্য সুয়ার। কি মারবো বলো? দেখো শুধুমাত্র সুয়েজ পড়ে থাকবে না বাকিরা পড়ে থাকবে তাহলে হবে না। দেখো যদি আমার মনে করো একটা স্ট্রিট ইনলেট আছে, সেখান দিয়ে জল বৃষ্টিতে ঢুকেছে, রেন ওয়াটার যখন স্ট্রিট ইনলেট দিয়ে ঢুকে যখন সুয়ারে গিয়ে মিট করছে, তখন সেই রেন ওয়াটারের সাথে রাস্তা থেকে কিছু বালি, সিল্ট, এই ধরনের জিনিস যাচ্ছে, সেটা আমাদের কি থাকে, ক্যাচ পিট থাকে, সেখানে ধরে নেয়। এবার যদি কোনো কারণে দেখা যায় যে কিছু পরিমাণ জিনিস ওখানে সুয়ারের মধ্যে চলে গেল, তাহলে তারাও যেন বেরিয়ে যেতে পারে, তাই না? তো কথাটা হচ্ছে যে যা কিছু সলিড ডিপোজিট হতে পারে তাদেরকে যেন ফ্ল্যাশ আউট করে ধুয়ে নিয়ে যেতে পারে, সেইটারই যে ভেলোসিটি, তারই নাম হচ্ছে সেলফ ক্লিনজিং ভেলোসিটি, যে কোনো ডিপোজিশন হবে না। ঠিক আছে, 92 বলো। কারেক্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ বিওডি ভার্সাস টাইম। বিওডি কে ওয়াই দিয়ে ইন্ডিকেট করেছে, টাইম কে টি দিয়ে। তাহলে যত সময় যাচ্ছে বিওডি তত কি হচ্ছে? এইটা বিওডি কার্ভটা মনে পড়ছে? এই যতক্ষণ বলেছি এই পর্যন্ত নেব, বলেছি ফার্স্ট স্টেজ বিওডি। কি বিওডি? ফার্স্ট স্টেজ বিওডি বা সিবিওডি। সেকেন্ড স্টেজ বিওডি এনবিওডি। মনে পড়ছে? তাহলে এইদিকে ছিল টাইম, এদিকে ছিল বিওডি ওয়াই। শুধুমাত্র ফার্স্ট স্টেজ নিয়েছে, সেই জন্য এইটুকু কার্ভটা দিয়েছে। কোন অপশনে? এই অপশনে। অপশন সিটা যদি বলতো অর্গানিক ম্যাটার ভার্সেস টাইম, অর্গানিক ম্যাটার প্রথমে ছিল হাই যখন টি সমান কম সময় ছিল। যত ধীরে 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 সময় বাড়ছে, অর্গানিক ম্যাটার অক্সিডাইজড হতে থাকছে এবং অর্গানিক ম্যাটারের পরিমাণ কমছে। তাহলে অর্গানিক ম্যাটার ভার্সেস টাইম বললে সি এর অ্যান্সার হতো। যেহেতু বিওডি ভার্সেস টাইম বলেছে, অপশন এ মারবো। কেসটা বলতে পারলাম। গুপ্তার একটা কোশ্চেন আছে, ওইটা পড়াতে গিয়েও বলেছিলাম। কি বলেছিলাম ভালো করে মনে করে দেখো, যে এইখানে যদি বলি যে এই T1 সময়ে বিওডি ভ্যালু কত, এটা, তাহলে যদি বলি যে T2 সময়ে বিওডি ভ্যালু কত, এইটা। ঠিক এইবারে দেখা যাচ্ছে যে যদি আমি অ্যাকুমুলেশন করতে থাকি, যে ফার্স্ট ডেতে কত বিওডি, সেকেন্ড ডেতে কত, থার্ড ডে কত, ফোর্থ ডে কত, ফিফথ ডে কত, সেটা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। কিন্তু রেট অফ অক্সিজেন কনজাম্পশনের যদি গল্প বলে, যে এইটা ছিল ফোর্থ ডে, 4 দিনে কতটা বিওডি, এইটা। এবার যদি বললো যে 5 নম্বর দিন, এটা 5 নম্বর দিন, তাহলে সেখানে বিওডি কতটা, তাহলে এইটা। তাহলে 5 দিনের বিওডি তো 4 দিনের বিওডি থেকে বেশি। কিন্তু যখন গল্পটা এসেছিলাম যে রেট অফ কনজাম্পশন অফ অক্সিজেন, এই রেটটা ফোর্থ ডেতে যতটা ছিল, যে যতটা অক্সিজেন কনজিউম করেছে ফিফথ ডেতে, তার থেকে রেটটা স্লোয়ার হবে কিন্তু টোটাল অ্যাকুমুলেশন বাড়বে। এক্সাম্পল বলতে গিয়ে বলেছিলাম যে একটা ক্র্যাক আছে, একটা ক্র্যাক আছে 2 মিলিমিটারের। তাহলে প্রথম 2 মিলিমিটার ক্র্যাকটা ডেভেলপ হয়েছে 6 মাসে। এরপরে দেখা যাচ্ছে 5 বছর পর সেই ক্র্যাকটা 3 মিলিমিটার হয়ে গেছে। তাহলে ক্র্যাকের উইডথটা তো ইনক্রিজিং কন্টিনিউয়াসলি, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু রেট অফ ইনক্রিজিং অফ উইডথ, এইটা যদি দেখি, তাহলে প্রথম 6 মাসে ক্র্যাক উইডথ হয়েছে 2 mm, পরবর্তী 4.5 বছরে হয়েছে 1 mm। তাহলে সেই ক্ষেত্রে কি হলো, রেট যেটা ছিল সেটা স্লোয়ার ডাউন হয়েছে, কিন্তু টোটাল উইডথ অফ ক্র্যাক বাড়ছে। তাহলে অক্সিজেন কনজিউম করার সময় একটা অর্গানিক ম্যাটার যখন ডিকম্পোজড হচ্ছে, প্রথম দিনে যে পরিমাণ অক্সিজেন কনজিউম করলো, তারপরের দিনে আরেকটু কম, তারপরের দিনে আরেকটু কম, তারপরের দিনে আরেকটু কম, এইভাবে অক্সিজেনটা কনজিউম করতে করতে যাচ্ছে, কিন্তু টোটাল অক্সিজেন কনজাম্পশনটা বাড়ছে। ঠিক আছে, তাহলে 92 কি মারবো? এ মারবো। অর্গানিক ম্যাটার ভার্সেস টাইম, তাহলে সি হতো, পাশে লিখে রাখবে। Which one of the following method can be employed for plastic rubber waste disposal? প্লাস্টিক, রাবার, এই সমস্ত ওয়েস্ট ডিসপোজাল। এই যে গাড়ির ক্ষেত্রে টায়ার, টিউব, এই যে আমরা ধরো বার্থডে পার্টি হচ্ছে, বেলুন ফোলালে, তাহলে এই যে বেলুন, টায়ার, টিউব, এই ধরনের ভাঙা বালতি, প্লাস্টিক, এইগুলো তোমাকে ডিসপোজ করতে হবে। তাহলে বেস্ট মেথড কি? পাইরোলাইসিস।
খেয়ালে রাখতে হবে। হ্যাঁ, বেশ শেষ তাহলে আমাদের 100টা।